তেমন কিছু না রে, কালকে একটা থিয়েটার আছে, সেটারই রিহার্সাল করছিলাম। বুঝলাম। এই দাদা এনে চকলেট খা। ভালো থাকিস বোন, তোরা সবাই ভালো থাকিস। হ্যাঁ, তুইও ভালো থাকিস। তাহলে কি করবি রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রামটা আমাদের ক্লাবে বড় করে? ইচ্ছা তো খুবই, কিন্তু ছেলেটার তো আজকে কোনো খবর পাইনি। মিনু, আজকে কি দাদা কোনো খবর দিল? হ্যাঁ, তোমরা সারাদিন ওই মিনু মিনুই করে যাও। মিনু তো বিদেশে, মিনি আছে এখানে। এ নাও চাটা খাও, দেখ কেমন হয়েছে। কিরে, দাদাকে কিছু বলেছে? না গো, দাদা তো সেরকম কিছু জানায়নি। সত্যি সায়নটা না একই রকম বেখাপ্পা বেমানান রয়ে গেল। তা যা বলেছ, বিদেশ থেকে চাকরি, আর বলে কিনা করবো না, দেশের জন্য কাজ করবো। এদিক দিয়ে তো মেজো মেয়েটা সর্বগুণ সম্পূর্ণা, যেমন দুহাত ভরে রোজগার করছে সেমনি বাড়িরও খেয়াল রাখছে সবার। কি জানি এরা যেসব কেমন আছে। আর এই বাচ্চাগুলোকে আমার কিছু বলতেও ইচ্ছা করে না। এরা সেই হারমোনিয়ামের সুরের মতো, বেশি জোরে বাজালেও সুর বাজে না, না বাজালে তো বাজেই না। সায়নদা অ্যারেস্ট হয়ে গেছে, খবরটা দিতে এলাম। কি? আরে আরে কি বলছেন আপনি? মা 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 দিদিমণি, ও দিদিমণি, সায়নদা অ্যারেস্ট হয়ে গেছে, এইমাত্র খবর পেলাম। মল্লিকা, দেখ না তুই কোনো রকমে যদি একটু হেল্প করতে পারিস। কি হয়ে গেল দেখ তো, অ্যারেস্ট। মা, ও বাবা, দিদিকে এবার একটা খবর দি। আমি ঠিক বুঝতে পারছি না যে কি করা উচিত। মল্লিকা, একটু বেলটা দেখ না রে ছেলেটার। দেখ করবি, স্পষ্ট করে বলতো তোর ছেলের ব্যাপারটা। প্রথম থেকেই আমি ওর ব্যাপারে ভীষণই অ্যাপ্রিহেন্সিভ ছিলাম। এই স্লোগানবাজি, পলিটিক্স, ইউনিয়নবাজি, রিসেন্টলি তো আবার পলিটিক্যাল থিয়েটার পর্যন্ত জয়েন করলো। একেবারে লাগাম ছাড়া ঘোড়া।
মা মা এসব ভেবে আর কোনো লাভ নেই, প্লিজ মা এবার দিদিকে অন্তত খবর দিই। আমি আর কিছু বুঝতে পারছি না, যা ভালো হয় কর। আরে মল্লিকা, তুই কি পারবি না ছেলেটাকে একটু ছাড়িয়ে আনতে বেল দিয়ে? দেখ, আমার পক্ষে মনে হচ্ছে না এটা সম্ভব হবে। মুক্তা, সায়নের বাড়িতে একটা চিঠি পাঠাতে পারবি বা একটা খবর দিতে পারবি? বুঝতেই পারছি ওদের এখন খুব খারাপ বিধ্বস্ত অবস্থা। কিন্তু দিদিমণি, সায়নদা তো জানে আর কেউ থাকুক না থাকুক আমরা দাদার পাশে আছি। আচ্ছা দিদিমণি, কি দরকার ছিল সায়নদার এসব বৃহত্তর বড় স্বার্থের কথা চিন্তা করার? নিজের পরিবারকে ভুলে, সব কিছু ভুলে। আমি না মাঝে মাঝে সত্যি এসব প্রতিবাদ, এসব বিপ্লবের কোনো অর্থ বুঝতে পারি না। জিপে টিপে কিছু চলে না, ক্যাশও নেয় না। বাবা, এই মিনি মিনি আয় না, লাগেজটা নিয়ে যা। এখানে জিপে টিপে কিছু চলে না নাকি তোদের? চলো ভালো। বাবা, আর কি ভীষণ গরম রে বাবা। আরে এই গাছগুলোতে জল টল দিস না নাকি? এত শুকিয়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা এগুলো? কি চোখ মুখে কি অবস্থা করেছো তুমি? চলো চলো বাবা, অনেক জ্বর তো, আসো। জ্বরটা কি করে বলো? জানিসই তো মা বাবাটা টেনশন করে। এই চিন্তায় চিন্তায় মার আজকে ধুম জ্বর উঠে গেছে। দিদি, তুমি আর যাই হোক দাদাকে অ্যাটলিস্ট বার করতে হবে, বাঁচাতে হবে দাদাকে। কিছু বলতে পারে জিনিসটা চিন্তা করে তো জ্বর হবে। দিদি প্লিজ, প্লিজ একটু বুঝে শুনে কথা বল। তুই দেখতেই পাচ্ছিস বাড়ির কি সিচুয়েশন। কেমন আছো? এসেছিস? কদিন থাকবি তোমার? বড্ড অসহায় লাগে রে তোকে ছাড়া। দেখছিস তো দাদার কি পরিস্থিতি। কেন যে তুই এখান থেকে ওকালতিটা ছেড়ে চলে গেলি? মল্লিকাও এবার কিচ্ছু করতে পারবে না জানিস দাদার ব্যাপারে, বলে দিয়েছে কিন্তু। যে মেয়েটা বিদেশ থেকে 24 ঘন্টা ফ্লাইট করে জেট ল্যাগ নিয়ে আসলো, তার ব্যাপারে জিজ্ঞেস করার কারো কোনো ইচ্ছা নেই। কিন্তু যে ন্যাশনালিজম, বিপ্লব এসব করে এখন জেলে আছে, তার ব্যাপারে সবার কত চিন্তা না? ভালো। থাক না এখন এসব কথা। কেন রে? যে বড় হওয়ার দায়িত্ব পালন করতে পারে না, সে বড় হওয়ার রেসপেক্টটাও ডিজার্ভ করে না।
কি করছিস তুই এখানে বসে? কি রে, কি দেখছিস ওদিকে এইভাবে? চল নিচে চল, মা মুড়ি মেখেছে, ডাকছে কখন থেকে। চল না, কি দেখছিস বল? কিছু না রে মিনি, কি আর দেব। কেমন যেন মনে হচ্ছে ওই মেঘের আড়ালে কতটা আকাশ লুকিয়ে আছে। একটু একটু করে মেঘ সরলে দেখা যাবে আর কি কি আছে। বাবা, কি কাব্যিক রে তুই সব সময়। চল তো এখন, মা অনেকক্ষণ ধরে ডাকছে দাদা। তোর কখনো মনে হয়েছে স্থির ভাবে এক দৃষ্টিতে দিগন্তর পারে তাকিয়ে থাকতে? আর এই দিগন্তটা কি, কেমন একটা লিমিটেশন। আসলে কোনো দিগন্তই নেই, আসলে এক অনন্ত। ছোটবেলা থেকে সিনারি এঁকে নিচে একটা লাইন টেনে নিই। এখন মনে হয় ওই লাইনের নিচে সূর্যটা কোথাও হারিয়ে যাচ্ছে। সেটা কারণ বাচ্চারা শুধুই ততটাই বুঝবে যতটা তাদের বোঝানো যায়। মানুষের মন, চেতনা যদি একটা পাত্রে রাখা যায়, তবে সেটা ওই পাত্রেই সীমিত রয়ে যায়। আমি যদি কোনোদিন অ্যারেস্ট হই, কেউ সাক্ষ্য দিক না দিক, উনি দেবেন। উল্কা 2456789011। এই মুক্তা, মুক্তা, দিদিমণিকে ডাক, সায়নদার বাড়ি থেকে কেউ এসছে। বাড়িটার এরকম অবস্থা, তোমরা তোমরা সবাই এখানেই থাকো? বলছি, তোমরা কিছু জানো আমার দাদার ব্যাপারে? না মানে, আমার দাদা এই এই নম্বরটাই লিখে রেখে গিয়েছিল ডায়েরিতে। কিছু কিছু বলতে পারবে আমাকে? আমি আমি জানি না, আমার আমার সত্যি খুব হেল্পলেস লাগছে। হেল্পলেস লাগছে, রেস্টলেস লাগছে, কিন্তু ফিয়ারলেস লাগছে না তো? তোরা গোছগাছ বন্ধ কর, এদিকে আয়, বস। মোমবাতিটা নিয়ে আয়।
রিনা, তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। তুই ওকে ভিতরে করে চলে যেতে। তোমরা জানোই না বিপ্লব মানে কি। তুমি তোমার দাদাকে প্রচন্ড ভালোবাসো, অসম্ভব ভালোবাসো। তাকে ছাড়ানোর জন্য তুমি প্রাণপণ চেষ্টা করে চলেছো, ছটফট করছো, কিন্তু তুমি জানো না সে কি চায়। তুমি তার চোখ পড়ছো, তার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখছো, কিন্তু তুমি জানো না তার আদর্শ কি, সে কি জন্য এই পথে নেমেছে। সেটা জানতে চাও, সেটা বোঝার চেষ্টা করো। আমরা শুধু নিজেদের জীবনকে গোলাপের বিছানার মতো সাজাতে চাইছি। আমরা শুধু আরাম, বিশ্রাম, নিজেদের কথা ভেবে চলেছি। কবে থেকে আমরা এত ভুল পথে চালিত হলাম? কবে থেকে আমরা ভুলে গেলাম আমাদের আসল দায়বদ্ধতা কি? আমরা নিজেদের কাছে নিজেরা দায়বদ্ধ। আয়নার দিকে তাকাও, প্রতিবিম্বের দিকে তাকিয়ে দেখো, নিজের চোখে চোখ রেখে দেখো কতটা বিপথগামী আমরা, কতটা। ওরে, আপলিটিক্যাল বলে কিছু হয় না। আমরা আমাদের জন্য, আমাদের কাজের জন্য উত্তরদায়ী। আমরা দায়বদ্ধ আমাদের সমাজের কাছে। আমাদের একটা পথ খুঁজে বার করতে হবে, যে পথ দিয়ে আমাদের চলতে হবে, যাতে নিজেদের চোখের সঙ্গে আমরা চোখ মেলাতে পারি। নিজের প্রতিবিম্বের দিকে যখন তাকাবি, তখন দেখবি নিজে কি করছিস, কি করতে চলেছিস। আমরা মা, বাবা, দেশ, সমাজ, কারোর প্রতি নয়, নিজেদের প্রতি উত্তরদায়ী। আবার সেই হুমকিওয়ালা চিঠি। বাবারে, এই প্রফেশনে যত না বড় চ্যালেঞ্জ, তার থেকে বড় যেন জেদই যেন সব। ম্যাম, ওই পেপারস গুলো ফাইলিং করে দেবো নাকি এখানে থাকবে? তুমি থাকুক এটা, কাল বরং আমি তোমায় ফোন করে ডেকে দেবো। আচ্ছা বেশ। আচ্ছা ম্যাম, তাহলে আজকে আসি আমি। আচ্ছা মীনাক্ষী, তোমার বাড়ির খবর কি? মা একটু বেটার? আছি ম্যাম, আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট যেন বেলটা করিয়ে নেওয়া যায়। খারাপ লেগেছে বলো, কেসটা নিয়ে নি। ম্যাম, আপনি আমার গুরুজন, কিন্তু ম্যাম আপনাকে প্লিজ একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, যদি কিছু মাইন্ড না করেন। হ্যাঁ বল। ম্যাম, আপনি তো সব সময় বলেন যে একটা মেয়ে হয়ে এই প্রফেশনে টিকে থাকাটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ, আর সেই আপনি কিনা আজকে শুধুমাত্র কন্ট্রোভার্সির ভয় এই কেসটা নিলেন না।
ম্যাম, আপনার নিজের মনে হচ্ছে না যে যেই প্রিন্সিপালসে আপনি এতদিন ধরে বিশ্বাস করেছেন, যেই আদর্শে আপনি সবাইকে শিখিয়েছেন, সবাইকে পড়িয়েছেন, আজকে আপনি সেই প্রিন্সিপালস, সেই মোরাল থেকেই নিজেকে সরিয়ে নিচ্ছেন, ফুটিয়ে নিচ্ছেন নিজেকে? I appreciate your question, তোমার মতামত থাকাটা খুব প্রয়োজন। কিন্তু কি বলতো, যত বড় হবে তত অনেক কিছু শিখবে। এই বৃহত্তর জগতে অনেক সময় নিজের মরালস, নিজের আইডিয়ালস, রীতিনীতির সাথে অ্যাডজাস্ট করতে হয়। একটু 19-20। কোন বৃহত্তর স্বার্থ ম্যাডাম? আপনার কাছে যে সেদিন যখন প্রথম কাজ শিখতে এসেছিলাম, আপনি আমাকে নিজে বলেছিলেন যে যে ওকালতি একটা কমিটমেন্ট, একটা প্যাশন, একটা জেদ, আর সব কিছু ছাপিয়ে যেতে পারে সেই জেদ। আর সেই আপনি কিনা আজকে বলছেন 19-20। কিছু কিছু জেদ যে ভালো হয় না। এই যে তোমার দাদা আজকে ফাঁসলো, সঙ্গতির জন্য ফাঁসলো। আমি যদি এটাতে ইনভলভ না হই, আমি যদি হই ইনভলভ, তাহলে কিন্তু এটা রিস্ক, আমার জন্য রিস্ক। আমি স্টেবিলিটি চাই, আর সেটার জন্য কারোর দিকে যদি আমায় না তাকাতে হয়, কোনো কিছু ওভারলুক করতে হয়, আমি মনে করি না সেটাতে আমার কোনো দোষ আছে। আমি আজকে আসছি না। ম্যাডাম, আমাদের ল স্কুলের সেমিনারে আপনিই বলেছিলেন যে মার্টিন লুথার কিং নাকি বলেছিলেন, ইনজাস্টিস এনিওয়্যার ইজ আ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। আমরা তখন সেটাকে মুখস্থ করে রেখেছিলাম ইনস্টাগ্রামে ক্যাপশন দেব বলে। এখন আপনিই বোধহয় সেটা ভুলে গেছেন ম্যাডাম। একবার যদি বাড়িতে ফোন করতে পারতাম না, মায়ের থেকে ক্ষমাটা ছিল। এতটা দায়িত্বজ্ঞানী হয়ে বাড়ির জন্য সব কর্তব্যগুলো ভুলে গেছে। মারাত্মক যেন একটা নেশায় নিজেকে জড়িয়ে ফেলেছে। আজ নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আর কি অপরাধ এটা বলতে পারবে? কিসের অপরাধ? সায়নদা, যেদিন তুমি প্রথম দিদিমণির কাছে এসেছিলে, দিদিমণির সেই বইটা পড়ে, সেদিনকে দিদিমণি কি বলেছিল জানো? বলেছিল তোমার মধ্যে একটা বৈরাগী আছে, যে বৈরাগী সমস্ত শিকল বাঁধন সবকিছু ছিঁড়ে বেরিয়ে যেতে পারে। লড়াইটা যত উঁচু থেকে ঝাঁপ দিতে শুরু করেছিলাম না, আজ অত বাজেভাবে নিজেকে ভাঙলাম। কেমন যেন মনে হচ্ছে আমার সাথে লড়াইটাও শেষ হয়ে গেছে। লড়াইটা তুমি কেন করেছিলে সায়নদা? কিসের জন্য করেছিলে? নাম, খ্যাতি, পরিচিতি এসবের জন্যে, নাকি প্রেসিডেন্ট পদটা পাওয়ার জন্যে? তোমার লড়াই তো কোনো ম্যানিফেস্টো ছিল না, কোনো প্রমিস ছিল না, কোনো সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনও ছিল না।
তোমার লড়াই ছিল একটা উদ্দেশ্য, একটা হেতু, একটা কজ। সেই উদ্দেশ্যটা নিয়ে দিদিমণি ছুটে বেড়াচ্ছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই উদ্দেশ্যে আমরাও এগিয়ে চলেছি। আমাদের উদ্দেশ্যটা কোনো ক্ষণিকের অতিথি নয়। নাকি এখান থেকে বেরোনোর জন্য কোনো উকিলও পাওয়া যাচ্ছে না। সব হাত গুটিয়ে বসে পলিটিক্যাল, না বুঝে চোখ বন্ধ করে আপলিটিক্যাল। আবার হয়তো একদিন দেখা হবে, সাবধানে থাকিস। ভাড়ে মা ভবানী ট্যাকে তো টাকা নি, ভাড়ে মা ভবানী ট্যাকে তো টাকা নি, মতেরই দাম হলে, মতেরই দাম হলে আমার বলো, মতেরই দাম হলে। ভাড়ে মা ভবানী ট্যাকে তো টাকা নি। বাড়ি তো টেকে নি মতের দরে, বাড়ি তো টেকে নি মতের দরে, গাড়ি ঘোড়া চড়ে, গাড়ি ঘোড়া চড়ে। ভাড়ে মা ভবানী ট্যাকে তো টাকা নি, মতের কত দাম দেবে, মতের কত দাম দেবে। পুঁথিতে বিদ্যা আছে, পুঁথিতে বিদ্যা আছে, চিত্তে মাত্রবে, মতেরও দাম হবে একদিন, মতেরও দাম হবে, ওগো মতেরও দাম হবে। কিরে, দুদিন কোথায় ছিলিস? কলেজ, ইন্টার্নশিপ সব তো, আর কোথাও যাস না তো? মুর্শিদাবাদে গেছিলাম দিদি। মুর্শিদাবাদ কেন? সেই যে দাদা চিঠিটা লিখে গেছিল না, ওখানে যে ঠিকানাটা দেখেছিলাম, সেই তার খোঁজেই গেছিলাম। বাবা, তোদের এখনোই মুর্শিদাবাদ আর দাদা আর বিপ্লব, সত্যি কি করতে পারবে বিপ্লবীরা? বাঁচাতে পারবে দাদাকে? আচ্ছা, মল্লিকা আন্টির সাথে কথা হয়েছে, উনি কেসটা নেননি, ঠিক আছে, আরো অনেক লয়ার্স আছে, তারা নেবে। দিদি জানিস তো, মুর্শিদাবাদে যাওয়ার পর না আমার না চিন্তাধারা অন্যরকম। আমি বুঝতে পারছি না, আমরা যেখানে খালি ভাবছি দাদাকে কিভাবে বাঁচানো যায়, দাদাকে কিভাবে বেল করিয়ে আনা যায়, সেখানে ওদের কাছে বিপ্লব, ওরা এইসব বাঁচার কথা ভাবছে না, ওরা বরং হেতুটাকে বাঁচানোর কথা ভাবছে। ওরা ভাবছে কি করে বিপ্লবটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই মিনি, মা কখন ফেরে রে? খায় না নাকি এসে দুপুরে? খায় তো, আজকে তো
তো বেশ বেলাও হয়ে গেল দেখছি। দাঁড়া, মায়ের ওষুধ আছে, তাহলে সেটা খাওয়ার আগে না খাওয়ার পর? কিরে তোরা খেয়েছিস তো? আমি আসছি। কি গো, তোমার এত দেরি হলো আজকে? কি বুঝছো দেখি? কালিতে লাগলো কি করে তোমার? কি হলো বলো? মা, দেখছো তো মা, দেখছো অবস্থাটা, সিচুয়েশনটা বুঝতে পারছো তো? এর মধ্যে তুমি বলছো বাইরে যাবে? প্লিজ মা, এসব জেদগুলো করো না, এসব ছাড়ো এখন। দিদি, মা তো এইভাবে নিজের দর্শকদের কাছে কনভে করতে পারে, এটাই তো পাওয়ার অফ মিডিয়া। এইভাবে যদি দাদার কেসটা কেউ নিয়ে নেয় অন্তত। পারিসও বটে। দাদার আশকারা আর মায়ের শাসন না করার জন্য আজকে বাড়িটা পুরো একটা সার্কাসে পরিণত হয়েছে। মজা হচ্ছে জানো? তুই আমাদের সিচুয়েশনটা বোঝাচ্ছিস আর তুই নিজে বুঝতে পারছিস না যে ছেলেটা জেলে? হ্যাঁ জেলে তো। জেলে তো কি করব? কে ছাড়াবে ওকে? কেউ ছাড়াবে না মা, কারণ সবাই প্রথমে নিজের মাটিটা স্ট্রং করে। দাদা বলতো না যে মাটি কামড়ে পড়ে থাকবে, তো আছে এখন মাটি কামড়ে পড়ে। জেলটা তো দেশেরই মাটির মধ্যে পড়ে না, তো জেলের মধ্যে মাটি কামড়ে বসে আছে। আবার আবার এটা কি পাওয়ার আউটলেট কেন মা? ওয়ার্নিংটা তার মানে ওরা সত্যিই দিয়েছিল? কি কি বলি কিছু বুঝতে পারছি না, ঠিক করে বলতো কি হয়েছে? মিনু, পাখাটা নিয়ে ঘরে চলে আয়। এই মিনি, কি হলো রে ব্যাপারটা? সবার কারেন্ট আছে, আমাদের নেই কেন রে? দিদি, এটা নর্মাল পাওয়ার কাট না। ওরা আমাদেরকে হুমকি দিয়ে গেছিল যে আমাদের বাড়ি থেকে কারেন্ট, জল সবকিছু কেটে নেবে যদি আমরা সাক্ষ্য না দিই। হুমকি? কি ব্যাপার, আমাকে বলিসনি কেন এগুলো আগে? মা বলতে দেয়নি। আর বলেই বা কি হতো? তুই তো এই সব কিছুতে জড়াতে চাস না নিজেকে। বোন, তোর আদেও মনে হয় যে আমি এখানে আসতে চেয়েছিলাম? এটা ফ্যামিলি ম্যাটার, এটা ইনভলেন্টারি, আমি কিছুতেই এটা এড়াতে পারবো না। তোর আমাকে বলা উচিত ছিল। যাই হোক, এখন বল কি হয়েছে। আর না তো ছাড়, আমি মাকে জিজ্ঞেস করছি গিয়ে। মা, মা, এসব কি ইলেকট্রিসিটি হুমকি এসব কি বলছে বোন? তোমরা কেউ বলোনি কেন আমাকে? আর why are you all putting up with this nonsense? কি করবো তাহলে? গিয়ে ছেলের নামে জেলে গিয়ে স্বাক্ষর দিয়ে আসি, এসে ওকে জেল খাটাই। সেটা বলতে চেয়েছি, বাট মা, আমি একটা জিনিস কখনো বুঝতে পারি, আমি আমার ফ্যামিলি, স্টেবিলিটি, দায়িত্ব এই সব কিছু ছেড়ে একটা বড় কিছু চেস করবো, সামথিং বিগ, সামথিং ফ্যান্সি। ন্যাশনালিজম, ফিলান্থ্রপি, এই জিনিসগুলো আমার পক্ষে বোঝা সম্ভবই হয় না। আর সত্যি দাদার এই পিকিউলিয়ার ক্যারেক্টারটা দাদাকেই মোবাইল। মিনু, একটা সম্পূর্ণ বাক্য বাংলায় বলে শোনা তো। মজা করছো তুমি আমার সাথে? আরে বল না, আমি একটু শুনি। ওই তো, হ্যাঁ, মানে দাদাকে ওরা অ্যারেস্ট করেছে। দাদাকে ওরা ডিটেন না, নাকি তুই দাদাকে ওরা জেলে ঢুকিয়ে দিয়েছে, মানে ঢুকিয়ে রেখে দিয়েছে দাদাকে। আবার কি? খুব কষ্ট হলো বল বলতে। বিদেশের 4 বছরের সুখ যদি মাতৃভাষায় পুরো বাক্য বলার ক্ষমতা ভুলিয়ে দিতে পারে, তাহলে রক্তের সম্পর্ক ভুলিয়ে দিতে পারে। জানিস তো, আমি আমার ছেলেটাকে কোনোদিন বুঝতে চেষ্টাও করিনি আর বুঝেও নি। কিন্তু তোরা তো সব পিঠোপিঠি ভাই বোন বল,
ছোট থেকে একসাথে বড় হয়েছিস, তোরা কি করে তোদের দাদাকে বুঝছিস না বলতো? আমি সেই দিন ওই ওই দিদিমণির বাড়ি গিয়েছিলাম। দাদা যার কথা ডায়েরিতে লিখে রেখে গেছে যে আমি অ্যারেস্ট হলেই ওদের কাছে যেতে, উল্কা দিদিমণি। আর কেউ সাক্ষী দিক বা না দিক, ওই দিদিমণি আর তার ওই দুই ছাত্র নাকি দেবেই। সত্যি দাদা কতটা কনফিডেন্টলি লিখে রেখে গেছিল না? কিন্তু কিন্তু আমি যা গিয়ে দেখে বুঝলাম অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় না দিদি। সবকিছু শুধু পালিয়ে যাওয়ার একটা চিন্তা। বোন, তুই এসবের মধ্যে ঢুকিস না। দেখ, তুই নিজের পড়াটা কমপ্লিট কর, তারপর রোজগার কর, মায়ের পাশে দাঁড়। আর তারপর ওকালতি না করে যেখানে বেশি মাইনে সেখানে চলে যাব, তাই তো? পালিয়ে যাব। তোর সব সম্মান দাদার জন্যই, তাই না বোন? আর যে মানুষটা ফ্যামিলিটাকে চালাচ্ছে তার জন্য কোনো সম্মান নেই না? দিদিমণি, তোমার কিসে এত সাহস গো? বিনাও তো অ্যারেস্ট হয়ে গেল, তাও তুমি ভাবছো এই বিপ্লব এখনো চলবে, এই আন্দোলন এখনো হবে? মীরার আগে, সায়নের আগে আরো অনেকেই তো অ্যারেস্ট হয়েছে, তাও তো আন্দোলন থেমে থাকেনি। এই আন্দোলন চলতেই হবে। তাই কি তুমি রোজ এই বাতিটা ধরাও? তোর মনে আছে তুই একবার আমার নাম জিজ্ঞেস করেছিলি? আমি বলেছিলাম উল্কা। তুই জানতে চেয়েছিলি পদবী। তোর মনে হয়েছিল পদবী ছাড়া নাম অসম্পূর্ণ। কিন্তু পদবীতে কি আসে যায়? পদবী একটা পরিচয় মাত্র। আমার পদবী হলো আগুন, আগুনের খোঁজ করা, বিপ্লব, বিপ্লবকে খুঁজে বেড়ানো। তাই তো আমি খুঁজে বেড়াই যেখানে সেখানে, একা, দলবদ্ধভাবে, স্কুলে, এনজিওতে, যেখানে পাই সেখানে আগুনের খোঁজ। আমাকে ভালো নামই দিয়েছিলে দিদিমণি, মুক্তা। আর আমার পদবিটা সরিয়ে দিয়ে আমাকে আরো বড় একটা মুক্তি দিয়েছো। তোর পদবী তোকে কি বা দিতে পেরেছি? না পরিচয়, না আশ্রয়। যা যা, খাওয়া দাওয়া করে নে, যা। মাঝে মাঝে মনে হয় দিদিমণি, এই বিপ্লবের মন্ত্রটা তুমি না দিলে কি বা করতাম। এই মন্ত্র ছাড়া তোদের আর কি বা দিতে পারলাম? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমে। কি সব বলছিস? আচ্ছা কি বলবো তাহলে? মৃত্যুর দ্বারে পড়লো কাটা, সেটাও ইলজিক্যাল। আচ্ছা ঠিক আছে, তো সবই লজিক্যাল লাগে। যাই হোক, আশীর্বাদ কর যেন ভগবান, আচ্ছা মানে তোর ইউনিভার্স যেটাতে বিলিভ করিস সেটা তোকে ভালো রাখে, সুস্থ রাখে। আর সেই সেম ইউনিভার্স তোকে সদ্বুদ্ধি দিক আর গতি আশীর্বাদ করে।
হ্যাঁ বলুন। আপনি দিদিমণি? আপনাকে সবাই দিদিমণি বলে ডাকে, মানে শিক্ষিকা, মার্গদর্শিকা। কিন্তু স্যাডলি আপনার ইনফ্লুয়েন্সে আমার দাদার মতন অনেক মানুষ বেপথে গেছে। তারা নিজেদের ফ্যামিলি, ক্যারিয়ার সবকিছু স্যাক্রিফাইস করে একটা বড় কিছু চেঞ্জ করছে, আর সে সবকিছুর পরিণতি কিন্তু শুধুই ডিস্ট্রাকশন। তুমি ফরেনে থাকো তাই না? প্রাচুর্যের মধ্যে। আমাদের ভাঁড়ে মা ভবানী, ট্যাঁকে নেই টাকা, তবুও আমরা লড়াই করছি। আর তোমার দাদা যা করছে সেটা তার ভেতরের চেতনা আর তার সততাকে। আমার ভাবতে খারাপ লাগে তোমাদের মতো ছেলেমেয়েরা এটাকে ডিস্ট্রাকশন বলছে। চোখ বন্ধ করে ভালো আছি বলার চেয়ে চোখ খুলে ভালো আছি বলার চেষ্টা করো, একবার করো। ভেঙে চুরে না যায় বিপ্লব, ভেঙে চুরে না যায় বিপ্লব, ভেঙে চুরে না যায় বিপ্লব, ভেঙে চুরে না যায় বিপ্লব। শুনছি কি তার বাজনাগুলো, কোন গতি হারানো বিপ্লব। ভেঙে চুরে না যায় বিপ্লব, ভেঙে চুরে না যায় বিপ্লব। শান্তিকে না চায়, শান্তির দাম কোথায়? শান্তিকে না চায়, শান্তির দাম কোথায়? কেউ যদি দিবারাতে সংঘর্ষে ক্লান্ত সত্যর খোঁজে, ভেঙে চুরে না যায় বিপ্লব, ভেঙে চুরে না যায় বিপ্লব, ভেঙে চুরে না যায় বিপ্লব, ভেঙে চুরে না যায় বিপ্লব। মুখ বুজে থাকি শান্তির আশায়, চোখ বুজে দিই শান্তির আশায়। মুখ বুজে থাকি শান্তির আশায়, চোখ বুজে দিই শান্তির আশায়। আর কতদিন, আর কতদিন প্রশ্ন চেপে আর কি হবে? আর কতদিন, আর কতদিন প্রশ্ন চেপে আর কি হবে? ভেঙে চুরে না যায় বিপ্লব, ভেঙে চুরে না যায় বিপ্লব, ভেঙে চুরে না যায় বিপ্লব, ভেঙে চুরে না যায় বিপ্লব। ওয়ান টু, ঠিক আছে। খুব আনফর্চুনেট একটা সিচুয়েশন ম্যাডাম, মানে আপনি একজন এত ভালো শিল্পী, আপনার সম্বন্ধে এত সুখ্যাতি, কিন্তু আজকে মানে আমি কি বলবো, আমি বাকরুদ্ধ। মানে এখন না পাবলিক ওপিনিয়নটা বড্ড ভলেটাইল, জানেন তো ম্যাডাম। সবাই ভাবছে সায়ন একজন দেশদ্রোহী। দেখো জয়িতা, মানুষ আজকাল কি ভাবছে, আগামী দিন কি ভাববে, এসব নিয়ে আমি আর এখন ভাবিত নই। আমার সব ভাবতেও চাই না। আমি শুধু তোমাকে ডেকেছি যে তোমার চ্যানেলকে জানিয়ে দেওয়ার জন্য আমি আর আমার দলের হয়ে গান গাইব না। কিন্তু ম্যাডাম, আপনার মনে হয় না যে এই স্টেটমেন্টটা দেওয়ার পর পাবলিকরা এটা ভাবতে পারে যে আপনি পালিয়ে যাচ্ছেন বা আপনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন?
আপনি কি শিওর আপনি এটা বলতে চান? দেখো জয়িতা, তোমাকে তো 10 বছর ধরে দেখছি, 10 বছর ধরে দেখেছি যেখানে কোনো বিদ্রোহ বিপ্লব যাই হোক না কেন তোমার ক্যামেরা সবার আগে ছুটে গেছে, তুমিও ছুটে গেছো। কিন্তু সায়নের ব্যাপারে তোমাকে দেখলাম, তোমার জার্নালিজমদের দেখলাম, কেউ কোনো রকম কোনো কথা বলতেই রাজি হলো না। কিন্তু আজকের কালীছড়ার ঘটনাটা মনে হয় সব থেকে বেশি আনফর্চুনেট ছিল ম্যাডাম। মানুষেরা একটা কোনো হট টপিক পেলেই হলো, ওটা নিয়েই যেন মাতামাতি করতে শুরু করে। দেখো, ছোটবেলায় যখন সায়ন রং দিয়ে প্রথম আঁকা শুরু করলো, তখন রং দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছিল। আমি কিন্তু সেই রং কখনো তুলিনি। এটাও তো একজন যে কালিটা ছিটিয়েছে সায়নের মানে বিপক্ষে এসে তো কালিটা ছড়িয়েছে, সেটাকেও আমি তুলবো না। আমি সেইটাকে নিয়েই দলের হয়ে গান করব। যে দেশে বাক স্বাধীনতা নেই, যে দেশে সন্ত্রাসের নামে আমার ছেলেকে গ্রেফতার করে নেওয়া হলো, সেই দেশে আমার কলারও কোনো সম্মান নেই। তুমি চুপ থাকতে পারো, কিন্তু আমি তো আর চুপ থাকতে পারি না, বলো। করবি, কাগজপত্রগুলো রাখ, ঠিকঠাক জায়গায় সাইন করে রাখবি। সায়নের কেসটা আমি লড়ব। আমার এক স্টুডেন্ট আজ আমায় বুঝিয়ে দিল কেন আমি ওকালতি করছি। জানি না জিতবো কি না, তবে হ্যাঁ লড়বো তো বটে, লড়বো।